সেদিন অনেক সকাল সকাল স্নানটা সেরে বেরিয়েছিলাম বাড়ি থেকে। ওই 6টা 10-15 নাগাদ যাচ্ছি আমরা গোসাবা ফুলি বৌদির দিদির বাড়িতে। রাস্তায় যাওয়ার পথে একটু মনে হলো এই খাবারের দোকানটা দেখে একটু কিছু খাওয়া দাওয়া করি। একটু কিছু খাওয়া দাওয়া করতে গিয়ে বেশ অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু টাকাটা কিন্তু হিসাব করে দেখলাম অনেকটাই কম। তারপর এসেছিলাম এই জায়গাটার নাম গদখালি। এইখানে যারা সুন্দরবন যায় তারা এইখানেই গাড়ি সমস্ত পার্ক করে রেখে যায়, মানে যারা গাড়ি নিয়ে আসে। পরপর অনেকগুলো গ্যারেজ আছে রাস্তার দুপারে, সামনে পিছনে এবং মাঠের মধ্যে। এরমভাবে সবাই গাড়ি রেখে যায়, তারপর ওখান থেকে নদী পার হয়। এখান থেকে আমরাও তাই করছি, নদী পার হব। নানু গেছে গাড়িটা রাখতে, নানুর জন্যে অপেক্ষা করছি। নানু আসলে আমরা এগিয়ে যাব সামনে নদীর দিকে। নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবাইকে দেখার অনুরোধ করছি। তখন ছিল বেশ ঠান্ডা, তার জন্য বেশ আটোসাটো হয়েই আমরা সব বেরিয়েছি সকাল সকাল। এই যে নৌকাটা এসছে, এই নৌকাটার থেকে সবাই নামবে, তারপর আমরা যাব এই নৌকোটি করেই চণ্ডীপুর। এই যে এদিকটা পুরোটাই কুয়াশায় ঢেকে গেছে, নদীর সাথে আকাশ একেবারে মিলে গেছে। ওই পাশটা কিন্তু সুন্দরবন। আমাদের নৌকাটা ঠিক ওই দিকটাতেই এখন যাবে। একে একে নৌকো থেকে সবাই নেমে পড়ার পর নৌকোটা যখন পুরো খালি হয়ে গেল, তখন আমরাও এক এক করে বসে পড়লাম। নৌকোর এই সাইডে যে জায়গাগুলো আছে সেগুলোতেই দেখেছি সবাই বসতে, কিন্তু আমরা ভয় আর বসিনি। আমি নৌকোর পাটাতনের মধ্যেই বসেছিলাম। তারপর দেখি নৌকাতে শুধু মানুষ নয়, একে একে অনেকগুলো বাইকও নৌকোর উপর উঠে পড়েছে। আমরা যেহেতু গরমের দেশের মানুষ, তার জন্য আমরা শীতকালটাকেই পছন্দ করি ঘোরার জন্যে। আমি আবার উল্টো মানুষ, শীতকালে ঘুরতে যেতে ভালোবাসলেও আমি গরমকালে কিন্তু ভীষণ ভালোবাসি যে কোনো জলা জায়গায়, মানে নদী, সমুদ্র, এইসব জায়গায় আমি শীতকালের থেকে গরমকালে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি। আসলে শীতকালে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তারপর না দিনের বেলাতেও যেন চারিধার কেমন শুকনো শুকনো লাগে, সব মিলিয়ে বড় ডিপ্রেসিং টাইপের লাগে। ওর জন্য আমার না শীতকাল যে খুব একটা পছন্দের তা নয়। আরাম লাগে ঠিকই, গরমকালের থেকে শীতকালে ঘুরে বেরিয়ে খেয়ে সবেই আরাম। আমি ওই যে একটু ব্যতিক্রমী মানুষ। নদীর পাড়ে যখন নামলাম, নামার পর দেখলাম এরকম সুন্দর হয়ে রয়েছে কিছু কিছু গাছের শ্বাসমূল। জানি না এগুলো সুন্দরী গাছ কিনা। ওই যে ছোটোবেলায় ভূগোলে পড়েছিলাম সুন্দরী, গরান, গেওয়া, ওই গাছের যে শ্বাসমূল হয় সেই সব, বা ওই ম্যাংগ্রোভ অরণ্য, এইগুলো কিনা। আসলে এখানে সেই সব দেখার পর আমার এই সব ভূগোল বইয়ের কথাই মনে পড়ছে। প্রথমবার এসেছি আমি এই জায়গায়, মানে এই সুন্দরবন চত্বর বা গোসাবা, এইখানে আমি প্রথমবার এসেছি। ভীষণ সুন্দর ছিল এই জায়গাটা। এইখান থেকে আমরা টোটো করে উঠেছিলাম, উঠে যাব পাঠানখালি ফুলি বৌদির দিদির বাড়িতে। এত সুন্দর রাস্তাটা, সকালবেলায় চারিদিকে গাছপালা, তার মাঝখান দিয়ে যাচ্ছে আমাদের টোটো, আর নইলে হচ্ছে ধান ক্ষেত, আর নাহলে ধানের গোলা। সবুজে ঘেরা চারিধার, তার সাথে মাঝে মাঝে রয়েছে সোনালি রঙের ধান ক্ষেত। এত সুন্দর লাগছিল রাস্তাটা, মনে হচ্ছিল এই রাস্তাটা যেন শেষই না হয়। তারপর আমরা পৌঁছে গেছিলাম এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে গ্রামের ফুলি বৌদির দিদির বাড়ি। এখানে এসেও একই দৃশ্য, চারিদিক শুধু সবুজে মোড়া। বাড়িতে ঢুকতেই একটা বড় উঠান, সেই উঠানটা ভেদ করে যেতে হয় সামনে। সামনে গেলেই পড়ছে এই পুকুরটা, আর আজ আমরা আসবো বলে এই পুকুর থেকেই মাছ ধরা হয়েছে। তার মধ্যে এরকম অনেক বড় বড় চিংড়িও ছিল। আমরা এখানে এসে দেখলাম উঠোনের মধ্যেই সবাই রান্না শুরু করে দিয়েছে। ফুলি বৌদির দিদির যে ছেলের বউ টিঙ্কু, ওরা সমস্ত রান্না বান্না শুরু করেছে। সাথে আবার পাশাপাশি যে সব বাড়ির বউরা আছে, মানে গ্রামের যে অন্যান্য বাড়ির বউরা, তারাও এসেছে এখানে হেল্প করতে। আজ এখানে শুধু আমরা যে খাওয়া দাওয়া করবো দুপুরে তা নয়, এখানে কিন্তু ওই যে নতুন চাল উঠেছে, তাই পাড়ার বা
গ্রামের অন্যান্য বাড়ির লোকরাও কিন্তু সবাই আমরা একসঙ্গে আজকে খাবো। আর এই যে চিংড়িগুলো দেখছো, এগুলো কিন্তু ছিল সব ওই পুকুরটাতে, সেখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে এই চিংড়িগুলোকে। ওই পুকুরে যে শুধু চিংড়ি ছিল তা কিন্তু নয়, ওই পুকুরে কিন্তু আর ওই রুই কাতলা এইসব মাছও ছিল, সেগুলোকেও তুলে নিয়ে আসা হয়েছে। ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায় তাই সব কিছু আর দেখালাম না। এই যে এইগুলোও ছিল ওই পুকুরের মধ্যে। অনেক কিছু রান্নার আয়োজন তৈরি হয়েছে এখানে। এই বাড়িতে রান্নার আয়োজন হয়েছে, আবার পাশেই দিদির যে আরেকটা বাড়ি আছে সেই বাড়িটায় দিদি থাকে, তো সেই দিদির বাড়িতে হচ্ছে মাংস কাটা হচ্ছে, ওখানে আবার দেশি মুরগি সেটা কাটা হচ্ছে। এই বাড়ির পিছনে না দিদিদের এই যে জমির মধ্যে একটা ভীষণ ভালো লাগলো এই কুল গাছটা দেখে। বহু বছর পর এরকম কুল গাছ দেখলাম। ছোটোবেলায় যখন আমরা যেই বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতেও এরকম কুল গাছ ছিল, আর সেই কুল গাছে ভর্তি কুল হয়ে থাকতো। সাথে কুল গাছের পাশেই রয়েছে একটা তেঁতুল গাছ, এই যে এখানেও প্রচুর তেঁতুল ঝুলে রয়েছে। সবাই মিলে এখানে মজার লাগছিল তেঁতুল পাড়তে। গাছ থেকে যে কোনো জিনিস পেরে নিতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখেছো কত তেঁতুল হয়ে রয়েছে এই গাছের মধ্যে। আমরা যেই দিদির বাড়িতে এসেছি সেই দিদির নাতি হচ্ছে ওর নাম বলরাম। যেহেতু আমি একটু ভিডিও করছিলাম তাই ও কিন্তু আমাকে চারিধার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চেনাতে খুব সাহায্য করছিল। এই সবেদা ভর্তি গাছ, এটা হচ্ছে ওই দিদিরই ভাসুরের বাড়ি। সাথে এই মাঠটা এখানে কিন্তু রয়েছে অনেক ধান ক্ষেত, অনেক ধান তোলাও হয়েছে। ভীষণ সুন্দর চারিধার। একদিনের জন্য এরকম জায়গায় ঘুরতে আসলে মনটা কিন্তু খুব ভালো লাগে। আর এখানকার চারিদিকের মানুষরা এত ভালো, যেদিক দিয়ে যাচ্ছে না হেঁটে হেঁটে পাশের বাড়ির থেকে ডাকাডাকি করছে, ও মাসি তোমরা কোন বাড়িতে এসেছো গো, কোন বাড়ির কুটুম তোমরা। এগুলো দেখতে আর শুনতে ভীষণ ভালো লাগছিল। আমাদের এদিকে কেউ কারোর বাড়িতে আসলে আমরা ঘুরেও তাকাই না, হয়তো পিছনে আলোচনা করি যে কোন বাড়িতে এসেছে। ওনারা এতটাই পরিষ্কার মনে যে ওনারা ডেকে ডেকে জিজ্ঞাসাই করতে শুরু করেছিল যে আমরা কোন বাড়িতে এসেছি। এতক্ষণ যেই বাড়িটা দেখাচ্ছিলাম, মানে যেখানে রান্না হচ্ছিল, ওইটা ছিল ফুলি বৌদির দিদির ছেলের বাড়িটা। মানে একই সাথে এই সমস্ত জমি ওই দিদিদেরই, কিন্তু ওই দিকটা থাকে ছেলেরা আর রাস্তার বাপাসটায় হচ্ছে দিদি থাকে। এই যে কি সুন্দর গ্রামের বাড়ি। আর এই ডান দিকের ঘরগুলোতে ওই যে মুরগি হাঁস ওদের ঘর। আর এই যে পিঙ্ক কালারের বস্তাটা, এটা ভর্তি শুধু রয়েছে ধান। আর এইখানেই কিন্তু কাটা হচ্ছিল ওই যে দেশি মুরগি, 5খানা দেশি মুরগি এখানে কাটা হচ্ছিল। এগুলো শুধু মুরগির মাংস কিন্তু শুধু যে আমরা খাবো আমাদের জন্য তা না, এই আশেপাশে যেসব বাড়ি আছে সেই সমস্ত বাড়ি সবাই খাবে একসাথে। ওই যে ওদের নতুন চাল উঠেছে, সেই চালগুলো ওরা যখন খায় তখন একা খায় না, তখন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে খায়। এইটা হচ্ছে দিদির বাড়ির আরেকটা পোর্শন। এইখানে দেখো বেগুন চাষ হয়েছে, কত বড় এক একটা বেগুন। এই ছোট ছোট গাছে ভর্তি ভর্তি বেগুন হয়ে রয়েছে। ওই যে বলরাম, ওই বলরাম আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে। ওই পাশ দিয়ে ঘুরে যাওয়ারও কিন্তু রাস্তা আছে, কিন্তু দুপাশে পুকুর, মাঝখান দিয়ে এই রাস্তা। এরকম রাস্তা দিয়ে যাওয়ারও কিন্তু ভীষণ মজা। তার জন্য এই রাস্তা দিয়ে আমিও চললাম বলরামের সাথে সাথে। গ্রামে এসে গ্রামের মতন একটু গ্রাম্য জিনিস করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই বলরাম নিয়ে যাচ্ছিলো মাঠে এই ছাগল ছানাটিকে। বৌদি বললো দে আমিও নিয়ে যাই, দেখি আমার সাথে যাই কি না। তো আমিও নিয়ে গেছিলাম, আমার সাথেও যাচ্ছিলো। ভালো লাগে এই ধরনের সুন্দর সুন্দর কিছু স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করে রাখতে। সকালবেলা আসার সময় রাস্তায় যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম, তো সেইখান থেকে এই কেকটা নিয়ে এসেছিলাম। এটা কোনো জন্মদিন কারোর যে তা নয়,
এমনি নিয়ে আসা হয়েছিল এই কেকটা। আসলে এরম ধরনের কেক নিয়ে আসলে বাচ্চাগুলো যদি একসঙ্গে কাটে তাহলে ওদের মজা লাগবে, এই জন্যই নিয়ে এসেছিলাম এই কেকটা। আর আমাদের যে রান্না বান্না হচ্ছে ওরা শুধু এইখানটায় এই উঠোনটায় তা নয়, ঘরেও হচ্ছে, আবার ওই দেখো ওই দূরে মাঠে ওখানেও ভাত বসানো হয়েছে, ওইখানেও হচ্ছে, মানে চারিদিকে রান্না বান্না তোড়জোড় চলছে। দিদির ছেলে ওই যে একটা টোটো নিয়ে এসেছে, এই টোটো করে আমরা এখন যাচ্ছি সামনেই আরেকজনের বাড়িতে, সেখানে অনেক সবজির চাষ হয়েছে, ওইখান থেকে তারা আমাদেরকে সবজি দেবে, সেই সবজি আমরা নিয়ে আসবো। বাজারে কেনা সবজির একটা অন্যরকম স্বাদ, আর এই যে কোথাও থেকে নিজের হাতে তুলে সেই সবজি বাড়িতে নিয়ে এসে খাওয়া, তার কিন্তু আলাদাই স্বাদ। আজ আমার এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তাই আমি জানি তোমাদের সবার সময়ের অনেক দাম, তবুও যারা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি পারো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি এখন অবধি কেউ এমন থেকে থাকো যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো এবং তাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকো। এখানে ওরা আমাদেরকে বলেছে যে তোমাদের যেমনভাবে ইচ্ছা তোমরা সেইভাবে সবজিগুলোকে তোলো, তোমাদের মতো নিয়ে যাও। এখানে কিন্তু কোনো রকম পয়সা দিতে হয়নি, অথচ ওনারা আমাদেরকে আরও জোর করছে এটা নাও ওটা নাও সেটা নাও বলে। ফুলি বৌদির হাতে দিয়ে দিয়েছে একটা ছোট্ট কাস্তে মতন, ওটা দিয়ে আমরা সমস্ত সবজি কেটে কেটে নিচ্ছিলাম। এখানকার মানুষের সত্যি এত সুন্দর ব্যবহার, এত ভালোবাসা। এখানে আমরা এসেছি দেখে ওনারা আমাদেরকে পুরো সমস্ত কিছু দিয়ে বলছে তোমাদের যেভাবে যতটা যা প্রয়োজন তোমরা নিয়ে যাও, আমাদেরকে কিচ্ছু দেখাতে হবে না, কিচ্ছু বলতেও হবে না। আসলে কতই বা নেব, কিন্তু আমরা যদি অল্প নিই তাহলে ওনারা ছাড়ছেন না, জোর করছে আরও অনেক কিছু নেবার, বলে নিয়ে যাও, সবাই এসে এখান থেকে নিয়ে যায়, তোমরাও নাও, তোমরা তো কলকাতা থেকে এসেছো। নিতে নিতে আমরা হাঁপিয়ে পড়েছি, কিন্তু দিতে দিতে ওনারা হাঁপাচ্ছে না, তারপরে বলছে আরও নিয়ে যাও। কি করে নিয়ে যাব এত কিছু আমরা তো ভেবেই পাচ্ছিলাম না। ফিরে এসেছিলাম দিদির বাড়িতে, তারপর আমার ভীষণ শখ হয়েছিল দেখতে যে যেইখানে ভাত হচ্ছিল সেই জায়গাটায় যেতে। বাড়ির উঠোনে এক রান্না আর পাশেই মাঠের শেষ প্রান্তে হচ্ছে ভাত রান্না। এই যে এইখানে হচ্ছে একটা বড় হাঁড়িতে ভাত। আসলে বাচ্চারা ওইখানে কদিন আগে পিকনিক করেছিল, সেই উনুনটা পড়েছিল, তো সেই উনুনটার মধ্যেই ভাতটা বসিয়ে দেওয়া হয়েছিল যাতে বেশি দেরি না হয়। তারপর এখানে মাংস কষানো হয়েছিল, তো মাংস কষানো হবে সেটা আবার টেস্ট করতে দেবে না, এটা তো হয় না। দিয়েছিল এক থালা ভর্তি কষা মাংস টেস্ট করতে, সে তো অসম্ভব সুন্দর টেস্ট। এইখানে যে লাল শাড়ি পরে যে রান্না করছে সেটি হচ্ছে দিদির ওই ছেলের বউ। বাকি এই যে বউরা যাদেরকে দেখছো আরও দু একজন ছিল, সবাই কিন্তু পাড়া প্রতিবেশী। এই হচ্ছে ফুলি বৌদির দিদি। এখানে উনি সবসময় নানান রকম কাজে ব্যস্ত, আবার ওদিককার কাজ সেরে এখানে এসেছে যেই এসে বলে চল চল তোদেরকে আমি থোর কেটে দিই, বলে একটার পর একটা গাছ থেকে সে থোর কেটেই যাচ্ছে আর আমাদেরকে দিয়ে যাচ্ছে। ওই সেই একই জিনিস, কি করে নিয়ে যাব এত কিছু, দিতে তো আর কেউ থামছেই না, কন্টিনিউয়াসলি সবাই দিয়েই যাচ্ছে। আসলে গ্রামের মানুষ, তার মধ্যে আমরাও গেছি, এই এতজন মানুষ গেছি, তাদেরকে খালি হাতে পাঠাবে? গ্রামের মানুষ তো তাদের সবজি চাষবাস যা হয় সেগুলোকেই ভরে দেয়, তো তারাই তাই করছে, ভালোবেসে আমাদেরকে কি দেবে আর কি দেবে না সেটাই ঠিক করে উঠতে পারছে না। এখন আমরা চলেছি সবাই নানুর সাথে যাচ্ছে ওই বাচ্চাগুলোর পিছন পিছন যাচ্ছি আমিও। আসলে নানু বলেছে ওদেরকে আমি ড্রোন নিয়ে এসেছি, ড্রোন ক্যামেরা শুনে বাচ্চাগুলো তো সত্যি আনন্দে মাতোয়ারা, বলেছে নানু কাকা চলো আমাদেরকে ড্রোন চালানো শেখাও, নাহলে দেখাও কি করে ড্রোন উড়াচ্ছে। তো নানু এই ড্রোন উড়াচ্ছে, তো নানুর সাথে এই বাচ্চারাও রয়েছে আর আমিও সাথে ভিডিও করে যাচ্ছি। এখন আমরা শুধু খাবো না,
এখন দিদিরা এই মুরগি ছানাগুলোকেও দিয়ে দিয়েছে খেতে। এখন বাজে বেলা প্রায় 2টোর মতন। আশেপাশে বাড়ির থেকে যারা সব নিমন্ত্রিত ছিল তারাও সকলে এক এক করে চলে এসেছে। এই যে দিদিদের যে একটা লম্বা সুন্দর বারান্দা আছে, এই বারান্দাতেই আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো। একসঙ্গে কিন্তু আমরা অনেকে মিলে বসছিলাম। এই পাশ থেকে শুরু হয়েছে একেবারে ওই পাশে গেছে ওই দিক অবধি, আবার ওই পাশ থেকে শুরু হয়েছে একদম আমাদের এই লাইনে এসে শেষ হয়েছে। তাও প্রায় একসঙ্গে আমরা প্রায় 20-25 জন খেয়েছিলাম। আর এরকম কিন্তু 3-3টে ব্যাচও বসেছিল। মেনুগুলো কী কী ছিল আমি একেবারে ভুলে গেছি, এখন আর মনে নেই। আসলে বাটাবাটি থেকে শুরু করে ভাজাভাজি, ডাল, তরকারি, অনেক কিছু আইটেম ছিল। মাছ, চিংড়ির একটা আইটেম, তারপর আবার মাংস, চাটনি, আচার, ওরে বাবা অনেক কিছু। খাওয়া দাওয়া সেরে গেছিলাম এই যে বেগুন পাড়তে। যেখান থেকে যে যা দেখছে সেটাই বলছে আমাদেরকে নিয়ে যাও, ব্যাগ তো পুরো ভরে যাবে, জানি না নিয়ে আসবো কি করে। আসলে আসার সময় তো গাড়ি করে আসবো সেই নিয়ে চিন্তা নেই, কিন্তু নৌকো পার হতে হবে, এতগুলো জিনিস নিয়ে নৌকো করে কি করে আসবো। তারপর দিদির মেয়ে ওই যে সামনে চুড়িদার পরা হলুদ আর সবুজ প্যান্ট, ওর নাম পাঞ্চা, ও নিয়ে এসেছে এইখানে আমাদেরকে সবেদা পাড়তে, যে সবেদা পেরে পেরে দেবে। ও গাছের উপর উঠে সেইখান থেকে সবেদা পেরে দিয়েছে। আমার তো জানো এর আগে ধারণাই ছিল না যে সবেদা পাড়ার পর কি করতে হয়। পরে বুঝলাম সবেদা পাড়ার পর সবেদার গায়ে কাটা কাটা একটা কেমন থাকে, তখন সেই কাটাগুলোকে কোনো একটা কাপড় দিয়ে ঘষে ঘষে তুলে দিতে হয়। দেওয়ার পর তারপর বেশ সবেদাটা চকচকে যেমন দেখি আমরা সেরকম, এই যে এক হাঁড়ি এরকম ভর্তি সবেদা পাড়া হয়েছে। আলো থাকতে থাকতে ফুলি বৌদির দিদি আমাদেরকে নিয়ে গেছিলো পাশের একটা হাটে। হাটটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর সমস্ত জিনিস যেন আমাদের কলকাতার থেকে অনেকটাই সস্তা ছিল। সেইখানে আমি একটা কম্বল পেয়েছিলাম, কম্বলটাও ভীষণ সস্তায় পেয়েছিলাম বলে নিয়ে নিয়েছিলাম। ফিরে আসার পর যত সমস্ত সবজি সকাল থেকে নেওয়া হয়েছে, সেই সবজি থেকে শুরু করে চালের গুঁড়ো, হাঁসের ডিম, তারপর মুরগির মাংস, মানে একদম জ্যান্ত যে মুরগি, সেই মুরগি, সবেদা সব ভাগ বাটোরা করে আমাদেরকে দিয়ে দিয়েছিল। কিন্তু এত জিনিস নিয়ে আসবো কী করে সেটা ছিল একটা বিশাল বড় প্রশ্ন। তারপর এখান থেকে টোটো করে দেওয়া হলো, সেই টোটো করে আমরা এখন যাচ্ছি ওই নদীর দিকে। সবচেয়ে অবাক লাগলো যখন সকালবেলায় আমরা আসছিলাম এই গ্রামের রাস্তা ধরে, তখন এতটাই সুন্দর লাগছিল, আর এখন পুরো নিস্তব্ধ অন্ধকার, মনে হচ্ছে আমাদের গ্রাস করছে, গিলে খেতে আসছে। দিদির বাড়িতে সকালবেলা আসতে যতটা ভালো লাগছিল, ঠিক বাড়ি যাওয়ার সময় ততটাই এখানে ভয় ভয় লাগছিল। আসলে গ্রাম খুব ভালো লাগে, কিন্তু ওই ক্ষণিকের জন্যই ভালো লাগে। রাতের বেলা আমাদের যারা শহরের মানুষ, আমাদের জন্য গ্রামটা একটু কেমন জানি ভয় ভয় একা একা লাগে। তারপর নদীর পাড়ে এসে দাঁড়িয়েছিলাম, এখন আমরা অপেক্ষা করছি। যেহেতু আমাদের অনেক জিনিসপত্র আমাদের সাথে রয়েছে, তার জন্য দিদির বাড়ির থেকেই একটা নৌকো ব্যবস্থা করে দিয়েছিল। মাঝি দাদাকে ফোন করে বলে দেওয়া হয়েছিল যে আমাদের সমস্ত জিনিসগুলো একেবারে যেন নৌকায় বোঝাই করে নেয়, আবার যখন আমরা নামবো তখন যেন নৌকো থেকে নামিয়ে দেওয়া হয়। ওই নৌকোটাতে আমরাই একা ছিলাম, যেহেতু বুক করা ছিল তাই অন্য কোনো যাত্রী এই নৌকাতে আর ছিল না। কিন্তু যখন নদীর বুকের উপর দিয়ে আমাদের নৌকোটা যাচ্ছিল বেশ ভালো লাগছিল, খুব ঠান্ডা লাগছিল এটা সত্যি কথা। কিন্তু যেহেতু একটা পিকনিকের মরশুম ছিল, তার জন্যে চারিদিকে গঙ্গার বুক বা নদীর বুকে সমস্ত পিকনিকের আয়োজন হচ্ছিল, সমস্ত নৌকার মধ্যে দিকে গান বাজনার আওয়াজ আসছিলো, তাই কিন্তু সেটা শুনতে শুনতে আমরা যাচ্ছিলাম, সেটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপর আমাদের গাড়ির মধ্যে সমস্ত জিনিস বোঝাই করে নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। তার সাথে আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আবার দেখাবে আরেকটা অন্য কোনো নতুন গল্প নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো।